বিশিষ্ট গবেষক ও লেখক মানিক ফকির আমার অফিসে এসছে। তিনি বলছেন বিশাল ভয় এবং ভয়ঙ্কর পরিস্থিতি। কি বিষয় আছে দেখেন তো, পেপারে কি দেখাচ্ছে এসআইআর এর ফর্মে। দেখুন, সমস্ত বাড়িতে বাড়িতে যে ফর্মটা দিচ্ছে, হ্যাঁ এটা ডিক্লারেশন ফর্ম। হ্যাঁ, মানে স্বীকার করে নিচ্ছে যে, মানে আপনি বলছেন ভয় আছে, বড় বড় নেতা মন্ত্রী সব চলে গেছে। হ্যাঁ, আমি কারা কারা চলে যাবে মানুষ নিজেই বুঝতে পারছে। কিরকম করে বুঝতে পারছে বলুন না নামগুলো একটু। এটা সই করে দিচ্ছে। হ্যাঁ, এটা সই করে দিচ্ছে এসআইআর এর প্রথম পাতাটা, কিন্তু হ্যাঁ। এই পাতাটা দিচ্ছে না। কেন দিচ্ছে না? এই পাতাটা এনআরসি। এনআরসি? হ্যাঁ, এনআরসি তো কেউ বলছে না, এসআইআর। এটা ঢপ দিয়ে বলছে। হ্যাঁ, এটা এনআরসি। কারণ এইখানে দেখুন সিএএ 2003 অনুযায়ী এখানে 1948 সালের 19 জুলাইয়ের পরের গল্পগুলো এখানে রেখেছে। হ্যাঁ, কি লিখেছে? এখানে লিখেছে ভারতের বাইরে যাদের জন্ম, বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা জন্ম নিবন্ধীকরণের শংসাপত্র পেশ করুন। সুজন চক্রবর্তীরও নেই, অদিত চৌধুরীরও নেই, মিঠুন চক্রবর্তীরও নেই, নচিকেতারও নেই, তৃণমূলের রাজ্যের নেতা মন্ত্রীর নেই, এমএলএ এমপি ডাক্তার মুক্তার ক্যালেস্টার ব্যালেস্টার বিচারপতি নেই। তাহলে কি হবে এদের? তারপর বলছে যারা নিবন্ধীকরণ মানে বাই রেজিস্ট্রেশন বা বাই ন্যাচারালাইজেশন সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন, মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন, নাগরিকত্ব নিবন্ধকরণের শংসাপত্র প্রদান করুন। আচ্ছা, ঠিক আছে। এইবার এখানে যে বলেছে 2002-12-2004 পর জন্মগ্রহণ করলে, 1-7-1947 জন্মগ্রহণ করলে, এটা কাদের জন্য? এটা আমাদের জন্য নয়, যারা এপারের লোক এসছে, আমরা তো বংশগত নাগরিক। আচ্ছা, এটা হচ্ছে দেশ, ধরো 1953 সালে 52 সালে পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্স অ্যাক্ট লাগু হয়ে গেছে। পাসপোর্ট ভিসা নিয়ে যারা এলো তারা তো আর নাগরিক নয়, তখন বৈধ বিদেশি, কারণ আইনটা তো হয়েছে 55 সালে। আচ্ছা, তারপরে ন্যাচারালাইজেশনে নাগরিকত্ব পেতে আরো 11 বছর। তাহলে এই টাইমে যে বাচ্চাগুলো হয়েছে তাদের কি হবে? সেই বাচ্চাগুলো নাগরিক হবে, বৈধ বিদেশিদের বাচ্চা। কিন্তু তখন যারা দেশভাগের ছিন্নমূল মানুষ এসেছিলেন, ওই পাসপোর্ট ভিসা ছাড়া বা সিটিজেনশিপ সার্টিফিকেট পায়নি, তারা ইলিগাল মাইগ্রেন্ট হয়ে গেছে। এখন কোন পলিটিক্যাল দল এই যে ক্যাম্পগুলো করছে, এই ক্যাম্পগুলোতে কিন্তু প্রচুর বড় বড় ছবি, ওরা তো ইচ্ছা করে তার টাঙায়, মমতা ব্যানার্জির ছবি, অভিষেকের ছবি, সবার ছবি টাঙিয়ে দেয় সব নেতারা। কিন্তু এইটা যে টাঙিয়ে দাও কেন? এটা কেন টাঙাবে? এটাই তো এনআরসি, এটাই তো আসল। এইটা পড়ে মানে হচ্ছে এইটা পড়ে দেখে নাও, দেখে সই করো, এই তো গল্প। তো এইটা দেখাচ্ছে না, ও এটা দেখাচ্ছে না, এটা দিচ্ছে না। এটা মানে বিএলও যারা আছে তারা প্রথম পাতাটা দিচ্ছে, আপনি বলতে এই পাতাটা কিছু কিছু। হ্যাঁ, আর যদি বলা হয় না ওই পাতাটা আছে সেই পাতা আছে, চিৎকার চেঁচামেচি করা হয়, তখন দিচ্ছে। প্রথমত বিএলও তে বাঘের মুখে ফেলেছে, দ্বিতীয়ত বিএলওরা এটা দিলে তো আগুন জ্বলে যাবে। এটা তো এনআরসি। এনআরসি? হ্যাঁ, এটা পড়ে দেখে নিলে বোঝা যাবে এটা এনআরসি। আচ্ছা, কি বলেন আপনি? আপনি একজন গবেষক এবং লেখক, খুব গুরুত্বপূর্ণ, এবং আমার পেজ থেকে লাইভ হচ্ছে, মানে মানুষ দেখছে, ব্যাপারটা বুঝতে পারলেন না? হ্যাঁ, তো গল্প হচ্ছে যে এটা তো গেল হিন্দু উদ্বাস্তু যারা এসছে তারা ফিনিশ হলো না, তার মানে মুসলমানদের কিছু হবে না? না, ওইটাই তো গল্প। না না, আপনি তো বলছিলেন মুসলমান, অনেক নেতা মন্ত্রীরা বলছে মুসলমানের কিছু হবে না, যা হবে। আমরা আগে বলতাম যে আইনত মুসলমানদের কিছু হবে না, মুসলমানদের আইনত কিছু হবে না। দেখুন, এই যে নাগরিকত্ব, এই যে আপনি আজকে আমার কাছে এসছেন, এই বইটা উপহার দিতে এসছে, এই যে দেখেন বইটা, মানিক ফকির, বিশিষ্ট লেখক এবং বিশিষ্ট গবেষক, নাগরিকত্বের সার কথা, কেন্দ্রীয় সরকারের গোপন রিপোর্ট ফাঁস, এসব বই লিখে জেলে যাননি এখনো? বাইরে ঘুরছেন যে। আর এই বই কাকে উৎসর্গ করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন, আপনি তৃণমূল করেন নাকি? তৃণমূল করার লাগে না, কারণ ওনারা তো মুখ্যমন্ত্রী, এখন যদি বাঁচাতে পারেন তো ওনারাই বাঁচাবেন। আচ্ছা, ওই জন্য। এছাড়া কে বাঁচাবে? মানে স্পেশাল পিরিতের কোনো ব্যাপার নেই, পিরিত নেই, পুলিশ ওর হাতে, সবকিছু তো ওদের হাতে, প্রশাসন ওদের হাতে। একটা মিছিল করবে, পিঠ ফাটিয়ে দেবে মেরে পুলিশ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা তো রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে করেছে। এই দেখুন গোপন রিপোর্ট। আচ্ছা, এটা গোপন রিপোর্ট হয়ে গেছে। এই রিপোর্টে বোঝা যাবে পড়লে যে 4.5 কোটি চলে যাবে। একদম একদম। এটা কার, মানে পশ্চিমবঙ্গ সরকার? না, এটা কেন্দ্রীয় সরকারের গোপন রিপোর্ট। আচ্ছা, প্রত্যেকটা চিফ সেক্রেটারিকে দিয়েছে। প্রত্যেকটা, মানে রাজ্যের প্রত্যেকটা রাজ্যের চিফ সেক্রেটারিকে দিয়েছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকার রাজি হয়নি এটা ইমপ্লিমেন্ট করতে। আচ্ছা, এই যে প্রতিটি মুখ্য সচিব, এই তো রিপোর্ট ফাঁস হয়ে গেল, তো গোপন রিপোর্ট। হ্যাঁ, এই রিপোর্ট দেখলেই বোঝা যাবে যে কত মানুষ
বেনাগরিক হবে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এই দেখুন 1953 সালে এসেছে মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে এই ডকুমেন্ট। আচ্ছা, 1952 সাল পাসপোর্ট ও ফরেন অ্যাক্ট চালু হওয়ার পর এটি 1953 সালের মাইগ্রেশন সার্টিফিকেটের ট্রু কপি। হ্যাঁ, তাহলে তারাই তো নাগরিক হতে পারবে। এটা হলো সিটিজেনশিপ সার্টিফিকেট। আচ্ছা, ও সব তথ্য উঠিয়ে দিয়েছেন একবারে। উদ্বাস্তু সন্তানদের জন্মগত নাগরিকত্ব নেই, কি বলেন? ঠিক আছে, তো সব লাফাচ্ছে যে এই বইটা পড়লে কিন্তু এই সমস্ত মানুষেরা তো বলছে মুসলমানরা যাবে। মুসলমানের সেইটা পরে বলছে, এইটা দেখুন। এটা কি আছে? 1958 সালের পাসপোর্ট জমা দিয়ে ভারতের নাগরিকত্ব পাওয়ার আবেদন। তো মানুষ কি কামাই ধান্দা করবে না, এগুলাই করবে নাকি? ঠিক আছে, না তাহলে বলছি নাগরিকত্ব বিষয়টা তো হালকা নয়, এটা একটা ডেঞ্জারাস বিষয়, যেটা 1952 সাল থেকে। কেন ওনারা তো ক্যাম্প করেছে, মন্দিরে ক্যাম্প করে টিকিট না ইয়ে। হ্যাঁ, 1952 সাল থেকে 2025 পর্যন্ত নাগরিক বেনাগরিক বাঁচতে পারলো না, আর 1 মাসের মধ্যে 7,74,64,00,000 বেছে নেবে। না, ওরা তো নাগরিকত্ব পাবে না, বেছে বেছে মুসলমানদেরকে বাদ দিবে। এটা মুসলমানদের এবার ঘটনাটা বলছি, এই যে নাগরিকত্ব আইন বা পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স আইন তো কংগ্রেসের আমলে। আচ্ছা, তাহলে কংগ্রেস এটাকে ইমপ্লিমেন্ট করেনি কেন? তার কারণ হচ্ছে সরকার যে চালায় সেই তার যে প্রধান রাজনৈতিক দল তাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। সে আইনটা আমি ইমপ্লিমেন্ট করবো না, ভবিষ্যতে করবো, সেই জন্য কংগ্রেস করেনি। কিন্তু সিপিএম বিজেপির তো মেন টার্গেট হলো হিন্দু রাষ্ট্র, তাহলে বিজেপি আইনত মুসলমানদের ফাঁসাতে পারছে না। কিন্তু বিজেপির নীতিগত সিদ্ধান্ত কি? মুসলমানদের 3য় শ্রেণীর নাগরিক করা বা দেশ থেকে তাড়ানো। এটা আদর্শ এবং নীতিগত সিদ্ধান্ত, তাই তো? সেই কারণে তাহলে আইনে পারবে না, তাহলে কি করবো? ছুতো খুঁজবো, কার বানান ভুল, কার টাইটেল ভুল, কার বাবার নামটা দু জায়গায় 2 রকম হয়ে গেছে। এই বার্থ সার্টিফিকেটটা উল্টো পাল্টা বার্থ সার্টিফিকেট মানে দেখুন, এখানকার লোকদের না জন্মগত নাগরিক নয়, এরা হচ্ছে বংশগত প্লাস জন্মগত। জন্মগতটা হচ্ছে বৈধ পথে আসা বিদেশিদের জন্য, আমরা বংশগত জন্মগত দুটোই। ফলে কি হচ্ছে, মুসলমানদের যে প্রচুর পরিমাণে আমার কাছে সারাদিন 2 মিনিট 3 মিনিট 5 মিনিট পর ফোন আসছে, আর ভয়ে কাঁদছে, আতঙ্কিত হয়ে যাচ্ছে। আর মুসলমানদের কি হচ্ছে, সব বানান ভুল করে দিয়েছে ইচ্ছা করে। রাজনৈতিক দলগুলো সরকারে থাকার সময় যে সমস্ত লোকেরা ভোটার কার্ড করেছে, আধার কার্ড করেছে, প্যান কার্ড করেছে, লেবারদের দিয়ে করিয়েছে। এই লেবাররা লেখাপড়া জানে না, কম জানে, সব বানান ভুল। তো বানান ভুলও বাদ চলে যাবে নাকি? বানান ভুল হয়ে গেলে কি হয়ে যাবে, সে তাকে একটা বিতর্কিত করে দেবে, তার প্রথমে নাম উঠবে না, দ্বিতীয় পরে তাকে ডেকে আজকে আসামের, আমি বলি আপনি আসার আগে, আসামের ধুবড়ি থেকে এক ক্লায়েন্ট এসেছিল আমার, তো অন্য মামলার কাজে এসেছিল ধুবড়ি থেকে। সে কাজ হয়ে যাওয়ার পর একটা লিস্ট দেখালো, 6 বছর আগে ওর মায়ের নামটা ডি ভোটার করে দিয়েছে। লিস্টটা দেখালো, ওর মায়ের যে ভোটার লিস্ট আছে, ভোটার লিস্টের নাম আছে কিন্তু সামনে ডি লেখা আছে, ডাউটফুল। হ্যাঁ, ডাউটফুল ভোটার, ওটা দেখালো। তারপর ওর লোকাল কোর্টে মামলা করেছে, ধুবড়ি জজ কোর্টে করেছে, এখন হাইকোর্টে চলেছে। আমি বললাম ঠিক আছে, কাগজপত্রগুলো দেখাবি। লাস্টলি যেটা হবে, যদি প্রমাণ হয়ে যায় ওর মা বেনাগরিক, তাহলে পরিবারের সবাই বেনাগরিক। এটা গুয়াহাটি হাইকোর্টের একটা জাজমেন্ট আছে। আচ্ছা, এটা ভয়ঙ্কর। এটা যেটা এসআইআর হচ্ছে, এটা এসআইআর সিএ তে মানুষকে ধরতে পারলো না, আমরা চিৎকার চেঁচামেচি করলাম, এনআরসি করতে পারলো না, এটা এসআইআর না। আমি বলছি যে হিন্দুরা তো হিন্দু সার্টিফিকেট পেলেই বেঁচে যাবে নাকি? ওসব মিথ্যা কথা, এরকম কোনো আইন ভারতবর্ষে নেই। কেন? ওরা মন্দিরে তো দিচ্ছে বিভিন্ন রকম কার্ড, লাল কার্ড ধরার জন্য দিচ্ছে, কারণ সিএটা কি হচ্ছে, সিএ দেখুন আমাদের মানে হরিচাঁদ গুরুচাঁদ যে ব্যাপার ইয়েগুলো আছে, ওইখানে 2টা গ্রুপ হয়ে গেছে। 2টা গ্রুপ 2টো কালারের হিন্দুত্বের কার্ড মানে সার্টিফিকেট দিচ্ছে, যে মানিক ফকির হিন্দু। আপনাকে তো সবাই বলছে মোল্লা হয়ে গেছে, কাঠমোল্লা, আপনি নিজেও এটা বললেই বা কি? আপনাকে অনেকে বলে যে আপনি মোল্লা হয়ে গেছেন। হ্যাঁ, দেখুন হরিচাঁদ গুরুচাঁদের যে ভক্তকুল, তাদের বেশিরভাগ 99% হচ্ছে তাদের কাছে কাগজ নেই নাগরিকত্বের। না, ওরা তো মন্দিরে ক্যাম্প করে দিচ্ছে, ওগুলো ধরার জন্য দিচ্ছে, মানে ধরার জন্য দিচ্ছে, মানে কাউকে যখন বেনাগরিক করবে তখন তো মামলা মোকদ্দমা চলবে। এইখানে যে লোকটার নাম বাতিল হবে, সে কি ছেড়ে দেবে? সে তো মামলা করবে। তাহলে যখন যদি সে স্বীকার করে নেয় যে আমি বাংলাদেশ থেকে এসেছি, তাহলে তো ধরা পড়ে গেল। ওটার জন্য ওটা করছে। কিন্তু হরিচাঁদ গুরুচাঁদের যেটা মূল বিষয়, সেটা জানতে দেয়নি। কি জানতে দেয়নি? আমাদের যে সংবিধান,
এই সংবিধানের যে প্রতিটি পাতায় যে সেন্টটা, সেটা হলো হরিগুরুচাঁদের আত্মা আছে। হরিগুরুচাঁদ না থাকলে এই সংবিধান রচনা হতো না। কারণ হরিগুরুচাঁদের প্রিয় মানে ভক্ত যোগেন্দ্রনাথ মন্ডল, তিনি এবং তিনি বাবা সাহেব আম্বেদকরকে জায়গা দিয়েছিলেন। যাই বাবা, তুই আমার কেউ দিচ্ছে না, আমরা জায়গা তবে দিচ্ছি। সংবিধান রচনা হয়েছিল, তবে গণতান্ত্রিক ব্যবস্থাটা হয়েছে। হরিগুরুচাঁদ ঠাকুর হচ্ছে অনেক বড় মহামানব। তিনি আবার ইসলামের ভক্ত ছিলেন। তিনি ছোটবেলায় মক্তবে পড়াশোনা করেছিলেন। এবার এই যে হরিচাঁদ গুরুচাঁদের যে ভক্তগুলো কুলাঙ্গার, এরা তো একবার দাস হয়ে যাবে, কৃত দাস। কারণ এদের পাপ কি? পাপ তো বাপকেও ছাড়ে না। যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর হচ্ছেন বেদ বিধির বিরুদ্ধে এবং ইসলামকে যে হৃদয়ের মধ্যে রাখতো মাথার উপর, তার ভক্তকুল শান্তনু কুলাঙ্গাররা কি করলো? আজকে মুসলমান বিরোধিতা করার ফলে মুসলমানরা শত্রু, মুসলমানদের কাটতে হবে, মারতে হবে। আজকে অভিশাপ লাগবে না? আজকে এরা চিরকালের জন্য বেনাগরিক হচ্ছে, চিরকালের জন্য ছেলে পিলে। আচ্ছা মানিক দা, আপনি তো গবেষক, আপনি অনেক গবেষণা করেছেন এবং গবেষণার ফসল এটা হচ্ছে কলকাতা প্রকাশন থেকে আপনারা এই বইটা কিনতে পারেন, বুঝতে পারলেন? পাওয়া যাবে তো নাকি? কলকাতা এটা অ্যামাজনে পাবে, কলেজ স্ট্রিটের কপি হাউসের পিছনে কিছু দোকান আছে, দে বুক স্টোর, দাস বুক স্টোর, বিভিন্ন জায়গায়। অথবা কেউ যদি কিনতে না পারে, বন্ধু মোফাক্কেরুল ইসলামকে আপনি দিলেন, হ্যাঁ, কেউ যদি কিনতে অসুবিধা হয় আমাকে ফোন করলে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একবার বলে দেন। আমার ফোন নাম্বার 9836327536, 9836327536। জন্মগত ভক্তরা যদি এই নাম্বারে গাল দেয় তো আপনি তো পাগল হয়ে যাবেন। সারাদিন গাল দেয়, সারাদিন কেউ ভগবান বলে, কেউ ভালোবাসে, ওদিকে কিছু যায় আসে না। আমি গদ করে চলি। মোট কথা হচ্ছে, যাদের প্রয়োজন আছে, জন্মগত নাগরিকত্ব আছে কিনা জানতে গেলে বইটা প্রয়োজন। কিনতে না পারলে আমাকে ফোন করলে আমি হোয়াটসঅ্যাপে পিডিএফটা পাঠিয়ে দেব। আপনি কি নিজেকে ওয়াকাফ করে দিয়েছেন মানুষকে বাঁচা? ইতিহাস আপনাকে মনে রাখবে তো এইভাবে করলে, বুঝতে পারলেন না? এই বইটাতে আর ইতিহাস কি হবে? মানুষই যদি না থাকে, 4.5 কোটি মানুষ যদি না থাকে, এই যে সব লাপালাপি করছে, ভোটে কে দাঁড়াবে, কে জিতবে, এসব হচ্ছে, ভোট হবে নাকি? ভোট হবে না। কোন অঙ্কে ভোট হয়? 4.5 কোটি 5 কোটি মানুষ বেনাগরিক হবে, বগল বাজাবে। বাকি লোকগুলো বগল বাজিয়ে ভোট করবে। পাড়াতে যখনই কোনো পার্টির লোক ভোটের মিটিং করতে যাবে, পিটিয়ে পুড়িয়ে দেবে মেরে। কেন? মেরে দেবে। তার কারণ এর মধ্যে তো প্রকৃত নাগরিকরাও বেনাগরিক হয়ে যাবে। ডকুমেন্ট নেই, একটা গরিব মানুষের একটা চালা নেই, মাথায় একটা কাগজ রাখার জায়গা নেই, বানান ভুল হয়েছে বলেই সে বেনাগরিক। ফলে মানুষ কি করবে? ভোট ওসব গুলি মারো। এখন বাঙালির অস্তিত্ব রক্ষার বিষয়, এবং এই যে মারপিট লাগবে, এখন যেমন ধরনের বিজেপিকে মারবে, কেউ আটকাতে পারবে না। বিজেপি ধরে ধরে মারধর করে কয়েকদিনের মধ্যে যদি জানাজানি হয়ে যাবে, এই যে বিষয়টা জানাজানি হয়ে যাবে, মারধর হবে, ওরা মিলিটারি নামাবে। যে মিলিটারি নামে মারাপিট আরো বেশি হয়ে যাবে। কারণ মিলিটারি যারা থাকবে তাদেরও তো বাড়ির ছেলেমেয়েরা কৃষক ঘরের সন্তান, তাদেরও তো নামটাম নেই, বাবার দাদার কাকার নেই। ফলে একজন বিএলও ছিল, আমি দেখলাম একটা ভিডিওতে, বিএলও যে অন্যের নাগরিকত্ব দেখতে যাবে এসআইআর এ, তারই নাই। একজন না, এরকম কয়েক হাজার হবে। বাকি জনারা মানেটাই জানে না। আসামের যারা ডিভোটার করেছে, বেনাগরিক করেছে, সেই তারাই তো বেনাগরিক হয়ে গেছে অনেকে। আসামে এমন ঘটনা আমি জানি, এমন লোককে জানি, সে ডিটেনশন ক্যাম্পে রাজমিস্ত্রির কাজ করছে, তার বউ ডিটেনশন ক্যাম্পে। কি জ্বালা, বুঝতে পেরেছো গল্পটা? ফলে এসআইআরটা পলিটিক্যাল দলরা যে অন্যায়টা করছে, জ্ঞানত অথবা অজ্ঞানত, না জেনে করছে, উৎসবের মতো করে ক্যাম্প করে দিয়ে এটা সই করিয়ে নিচ্ছে প্রথম পাতাটা। আরে ভাই, আসলটা বলে দে, আসলটা বলে দে। আচ্ছা, আপনি বলে দেন আসলটা। আসলটা হচ্ছে, যাদের নামের সঙ্গে মেন মুদ্দাটুকু বলেন। 2002 ফুই কোনো গল্প নয়। আচ্ছা, 2002 এর নাম না থাকলে কোনো চিন্তা নেই। যারা এপারের লোক, যেহেতু আন্দোলন হয়নি সেই জন্য বলছি, যারা এপারের লোক যেমন ভাবেই হোক আবেদন করতেই হবে। ভুল থাক, ঠিক থাক, খারাপ থাক, নাম আসুক না আসুক, না এলে পরে দেখা যাবে, আমরা দেখব কত বড় হিম্মত আটকায়। আর ওপার থেকে যারা এসেছেন তারা খুব সাবধানে, তারা কিন্তু আবেদন না করাটাই ভালো। কেন? ওরা তো সিএ পেয়ে যাবে বলছে, সিএতে যে এদিক দিয়ে বাদ দিব, ওই দিক দিয়ে। আপনি হচ্ছেন মানিক ফকির, বুঝতে পারলেন? আর রাজ্যের বিজেপির জেলা নাকি রাজ্য সভাপতি ছিল, আর এখন মন্ত্রী। মাননীয় নরেন্দ্র মোদী সাহেবের মন্ত্রী সভায় তিনি মন্ত্রী, হাফ মন্ত্রী।
তো উনি বলছে কিছু হবে না, আর মানিক ফকির বলছে অনেক কিছু হয়ে যাবে। যেমন সিএ, এটা সিএ এর আইন হলো যারা পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে তারা ইল্লিগাল নয়, নন নাগরিকত্ব, তা ইল্লিগাল নয়। এবার পাসপোর্ট অ্যাক্টে কি বলছে? পার্সন বিলঙ্গিং টু মাইনরিটি কমিউনিটি ইন বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান, নেমলি হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি আর খ্রিস্টান কমিউনিটি হু আর কম্পেলড টু সিক শেল্টার। ঠিক আছে, কম্পেল টু সিক শেল্টার মানে যারা আশ্রয় চাইতে বাধ্য তো হয়েছে। এরা মন্দিরে তো দিয়ে দিচ্ছে। এরা তো আশ্রয় চাইনি, আগে আশ্রয় চাইতে হবে, তারপরে আশ্রয়, এই আশ্রয় চাওয়ার ফর্ম মিনিস্ট্রি অফ হোমের। আশ্রয় চাইলো, আশ্রয় পেল, যেদিন আশ্রয় পেল তার 5 বছর পরে এই সিএতে আবেদন করার যোগ্য। না, আজকে যে আমি যেটুকু দেখলাম ভিডিওতে, আজকেই মন্দিরে মন্দিরে ক্যাম্প করেছে, দিয়ে বলছে কে মানিক ফকির, দুলাল বাবু ঠিক আছে আপনি হিন্দু, এই সার্টিফিকেটটা নিয়ে যান। ওটা জালি করছে, তার কারণ হচ্ছে কি কি ডকুমেন্ট লাগবে। একটা মূল ডকুমেন্ট হলো আমি ইলিগাল মাইগ্রেন্ট ছিলাম, ভারত সরকার একটা অফার দিয়েছে, আমি আশ্রয় চেয়েছি সরকারের কাছে। না কাঁদলে মা বাচ্চাকে অনেক সময় দুধ দেয় না, বিনা পয়সায় তো কেউ দেবে না। তাহলে আমি অত্যাচারিত হয়ে এসেছি, আমাকে আশ্রয় দাও, তাহলে আশ্রয় চাইবে। তো মানুষ তাহলে কাজকর্ম করবে না, কখন আশ্রয় চাইবে, ভারত কখনো সরকার দলিল একটা চাইবে। আশ্রয় দেবে, এইটাকে বলা হয় এলটিভি আচ্ছা, অথবা রেসিডেন্সিয়াল পারমিট। যদি দেয় সেইটা জমা দিতে হবে। এই তো সিএ পোর্টাল, সিএ পোর্টালে কি লিখছে? যারা পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে তারা আবেদনের যোগ্য। এরা তো ছাড় চায়নি, ছাড় পায়নি, ছাড় কি জিনিস তাই জানে না। এরা আবেদন করছে মানে ঘ্যাচাং ফু। হ্যাঁ, এই তো এইটা কি লিখে দিচ্ছে, মিথ্যা করে পোর্টালে লিখতে হচ্ছে আমি ছাড় পেয়েছি অমুক তারিখে। হ্যাঁ, এটা মিথ্যা করে লিখতে হচ্ছে। মিথ্যা সিদ্ধা এখন বাঁচতে গেলে গাধাকেও বাপ বলবে। তার মানে স্বীকার করে দিল তো। না না, আমি এখন গাধাকেও বাপ বলবো বাঁচতে গেলে। না, এখানে তো এটা তো মরার জন্য। এখানে লিখছে আমি যদি মিথ্যা কথা বলি আমার পানিশমেন্ট হবে, আমি বেনাগরিক। ও, আপনি এবার লিখতে হচ্ছে ওখানে? হ্যাঁ, কি লিখতে হচ্ছে বাংলাতে পড়ে? এখানে বলছে আমি সচেতন যে নাগরিকত্ব আইন 1955 অধীনে মিথ্যা উপস্থাপনা করা বা কোনো বস্তুগত তথ্য গোপন করা বা এটি যদি পরে পাওয়া যায় যে এই হলফনামায় অথবা আমার দ্বারা ভুল তথ্য দেওয়া হয়েছে, যোগ্য আমি আমার ভারতীয় নাগরিকত্ব থেকে বঞ্চিত হব। এই তো এটা সই করিয়ে নিচ্ছে। ও, আগে প্রথমে সই করিয়ে নিচ্ছে, মুচলেখা জমা দাও। হ্যাঁ। তার মানে সিএতে এটা কেন করছে? যারা যে কোটি কোটি 4 কোটি 5 কোটি মানুষ নাগরিকত্ব পাবে না, বেনাগরিক হবে, এরা ভবিষ্যতে জয়লাভ করবে। কারণ ভারতবর্ষের বা বাংলার মুসলমানরা সবসময় ওদের বুক দিয়ে আটকে রেখেছে, আগলে রেখেছে। ফলে একসঙ্গে আন্দোলন হবে, লড়াই হবে, বেঁচে যাবে। কিন্তু যারা আবেদন করবে তাদের তো আর আন্দোলনের সুযোগ নেই। তাদেরকে দিয়ে আমাদের মারার চেষ্টা করবে, তাদের এই অমুক সেনা তমুক সেনা তৈরি করবে, বুঝে গেল? ফলে এটা একটা ভয়ঙ্কর। চন্দন, তোর কাগজের নাম আছে তো? হ্যাঁ, 2002 সালের নাম আছে। এই যে বলছে 2002 সালে। 2002। আচ্ছা, আমার 2002 সালে নাম আছে, আমি মোফাক্কেরুল ইসলাম, আমার 2002 সালের নাম আছে, কিন্তু ভোটার লিস্টে আমার ওই নামটা মানে কি বলে ভোটার নাম্বার যেটা ওটা দেখাচ্ছে না। অসুবিধা হবে? অসুবিধা হতে পারে, হলেও তোমাকে যখন ডাকবে 1 মাসের সময় পাওয়া যাবে, তখন গিয়ে দেখিয়ে দেবে। ঠিক আছে, মুসলিমদের আইনগতভাবে বিপদ নেই। আচ্ছা, কিন্তু আরএসএস বিজেপি যেহেতু আমাদের রাষ্ট্রের প্রধান, তাদের নীতিগত সিদ্ধান্ত মুসলমানদের ফাঁসিয়ে দাও, ঝুলু তাদেরকে 3 নম্বর নাগরিক করো, তাদের ধর্ম বন্ধ করে দাও, যে কারণে মুসলমানদের সমস্ত ওয়াকফ সম্পত্তি নিয়ে নিল। আমি আজকে বলবো নিয়ে নিল, মসজিদ, মাজার, মক্তব, মাদ্রাসা, গোরস্থান। আর যত মুসলমান বড় বড় নেতা ছিল মিথ্যা করে বললো আমরা মামলায় জিতে গেছি, আসলে মামলায় পুরোটা হেরে গেছে। তাদের কোনো মুসলমান নেতার কোনো দায় নেই। তোমাকে বললাম তুমি সেনসিটিভ মানুষ, তুমি সঙ্গে সঙ্গে বললে সর্বনাশ, এটা একটা লাইভ করে মানুষকে জানিয়ে দিই, তাই তো? কিন্তু কোন নেতাকে বললাম, বললো যা হবে আমার কি, এই নেতা বেশি না না, আমার দেশ, আমার সমাজ, আমার রাজ্য বাঁচবে, তাহলে তো আমি বাঁচবো। হ্যাঁ, আমি একাই বাঁচবো, আমি একাই রাজা, তাহলে তো বেকার হয়ে গেলাম। আমি এই জন্ম নেওয়াই বেকার। তো সেই কারণে বলছি যে খুব বিপদ, বাঙালি বাংলার খুব বিপদ।
আচ্ছা, আমাদের মাস্টারমশাই দুলাল বাবু আপনার নাম আছে তো নাকি? 2002 সালে আছে। হ্যাঁ? এই রে, তাহলে তো বেঁচে গেল মাস্টারমশাই। 2002 জয় সালে- জগন্নাথ নাকি? 2002 সালে নাম থাকাটা কোনো সাবজেক্ট নয়। কেন? মনে করুন 2000 সালে একজন পাসপোর্ট তাড়াতাড়ি লাইভটা শেয়ার করুন। এইদিকে মানিক ফকির আছে, এদিকে মাস্টারমশাই আছে, দেখি একজন আরেকজনকে বাঁচাতে পারছে কিনা। ধরুন 2000 সালে কাঁটাতার পেরিয়ে কেউ ঢুকেছে, ঢুকে একটা ভোটার কার্ড ফলস বানিয়ে ভোটার কার্ডের নাম কাকাকে বাপ বানিয়ে, হ্যাঁ কাকাকে বাপ বানিয়ে লোকাল নেতাকে বাপ বানিয়েছে। গেল। হ্যাঁ। আর একজন 200-400 বছর ধরে বাস করছে গরিব মুসলমান বা গরিব হিন্দু, দেখা গেল তার নামটা ওঠেনি, তাহলে কে নাগরিক? যে ভোটার লিস্টে নাম উঠেছে তাকে নাগরিক হিসেবে- এইটাই ভুল। ঠিক। এটা একটা ঠকানোর কৌশল, মানে হচ্ছে যাতে উদ্বাস্তুরা তাড়াতাড়ি জমা দিয়ে দেয়। এইটার জন্য যদি 2002টাই সম্ভব হতো, তাহলে যে লোকটা তাহলে তো অনেক নেতা ফেতা যাবে সব। 50 সালে এসছে তাকে কেন এটা সই করতে হচ্ছে? যে 60 সালে এসছে, 70 সালে এসছে, 80 সালে এসছে, 90 সালে এসছে, তাহলে তো বলে দিতে পারতো 2002 এর আগের লোকদের আবেদন করতে হবে না। স্বাভাবিক, এটাই তো। হ্যাঁ, তাহলে তো সেটা হয়নি, কিন্তু সবাইকে করতে হচ্ছে। তার কারণ হচ্ছে এটা তা নয়, এটা মানুষের মধ্যে বিভেদ তৈরি করা। 2002 এর আগে যে উদ্বাস্তু এসছে তারা যাতে আগে আগে আবেদন করে দেয় আন্দোলন হওয়ার আগে, হ্যাঁ, এবং মানুষগুলোকে বেনাগরিক করে দেওয়া হচ্ছে। এটা এনআরসি। মানিক দা, আমি ঠিক বলেছে। হ্যাঁ, বকলমে এটা এনআরসি, এটা এনআরসি। হ্যাঁ? এসআইয়ের নামে এটা বকলমে এনআরসি করছে। তোর নাম কি? চন্দন রায়। চন্দন রায়। চন্দন রায়। তুই তো বেঁচে যাবি রে, মরবো আমরা, মোল্লা আমার একটা কাঠমোল্লা প্রশ্ন, মরবো। মানে এর কথা অনুযায়ী মোল্লা কাঠমোল্লা মুন্সি ইসলাম হক এরা মরবে নাকি? গরিব মানুষরা শেষ হবে। গরিবরা তো মামলা মোকদ্দমা করতে পারবে না, ছোটাছুটি করতে পারবে না। হ্যাঁ, আপনার প্রশ্নটা বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা ভারতবর্ষের নাগরিক যারা মিলিঝিলির ব্যাপারে ফ্রেশ, হুম, কিন্তু দেখা যাচ্ছে যে আধার কার্ড হলো, হুম, সেটাকেও ভায়োলেট করা হচ্ছে যে আধার কার্ডটা দেশের নাগরিক নয়। হুম, আবার একটা রেশন কার্ড ছিল, হুম। সেটাও দেশের নাগরিকত্ব নেই। আবার ভোটার কার্ড, সেটাও নাগরিকত্ব নেই। তাহলে নাগরিকত্বের প্রমাণটা কি এই আছে? যে আপনার সামনে দেখিয়ে দিলাম সিটিজেনশিপ সার্টিফিকেট, যারা আমরা সার্টিফিকেট কোথায়? সবার কি আছে? সবার নেই তো, রাষ্ট্র একজনের কাছে থাকলেও তো সেটা একটা আইন ছিল। আইন তো ওটা বলছে না, যদি একটা লোকের কাছেও থাকে তার মানে আইন ছিল। এখানে গল্পটা হচ্ছে মানুষকে না, আইন ছিল মানে কি? ভোটার কার্ডটা ম্যান্ডেটরি দিতে হবে ভোটের জন্য। আধার কার্ডটা যে কোনো কারণে উদ্দেশ্য প্রণীত দেখুন, আমি নেওয়া বলি- হয়েছে, তাহলে সিটিজেনশিপের সার্টিফিকেট দেবে না কেন? প্রত্যেককে তো দেওয়া উচিত। না দেওয়া উচিত, উচিত কি উচিত না, সেই জন্যই তো আমরা আন্দোলন করছি, দেওয়ার জন্য। তাহলে বিষয়টা হচ্ছে আপনাকে বুঝতে হবে সংবিধান, সংবিধানের আইন কি বলছে? আইন কি বলছে, কারণ আপনি চাইলেই তো পাবেন না। আপনি যদি চান এখন যে আমি ওই অযোধ্যায় রাম মন্দিরের হেড পুরোহিত হবো, হবেন নাকি? চাইলেই হবে নাকি? নাগরিক আমার সেই প্রুফটা কেন থাকবে না? ওইটাই তো আমি ভারতবাসী, আমার প্রুফটা কেন থাকবে না? এটাই তো বলছি যে নাগরিকত্ব বিষয়টা তো আইনের বিষয়, এর সঙ্গে আবেগের কোনো সম্পর্ক না, নেই। আবেগের প্রশ্ন কোনো নেই। সম্পর্ক নেই। এইখানে বাংলা- আপনাকে নাগরিকত্ব দিবে কেন? আপনি যদি ওই আইনের আয়ত্তায় আপনি যদি চেয়ে থাকেন তাহলে দিবে। আপনি তো চানই মশাই, আপনি খেয়েছেন আর ওই ভোটার কার্ড আধার কার্ড নিয়ে জমি জায়গা কিনে ছেলে মেয়ে মানুষ করেছেন। আপনি নাগরিকত্ব চাননি বলে দেয়নি। তাহলে এখন কি চাইলে পাওয়া যাবে নাকি? সেটা পরে প্রশ্নটা হচ্ছে, এখন দেখুন কি হয়েছে, সংবিধান অনুযায়ী 1950 সালের আগে যারা এসছে তারা নাগরিক হয়ে গেছে। সংবিধান অনুযায়ী, সংবিধানে সেটা 5 আর 6 নম্বর আর্টিকেলে লেখা আছে। 6 নম্বর আর্টিকেলে লেখা আছে সংবিধান প্রকাশের 1948-এর 19শে জুলাইয়ের আগে থেকে যারা বাস করছে নাগরিক, তারপরে এসে যারা নাগরিকত্ব আবেদন করে পেয়েছে তারা নাগরিক। এই দেখুন 1948 সালের এসে নাগরিকত্ব চেয়েছে 48 সালে, বুঝতে পারছেন? তাহলে 1900 এবার বাংলা ভাগ হওয়ার ফলে এই বইয়ে তাহলে আপনার সব ডিটেলস আছে। আচ্ছা, অনেকে আপনার ফোন নাম্বারটা চাইছে বইয়ের পিডিএফটা নেওয়ার জন্য। আর একবার মানিকদার ফোন নাম্বারটা জানাচ্ছি, আপনারা এই মানিক চাচা, হ্যাঁ মানিক চাচাকে ফোন করে হোয়াটসঅ্যাপে পিডিএফটা নিয়ে নেবেন। বলুন আপনার আর নাম্বার। প্রতিটি দোকানে টাকাটা মারবেন। বইয়ের দোকানগুলো বারবার বিভিন্ন লোক পাঠিয়ে এই বইটা কখন পাবো, তবে গিয়ে তারা কলকাতা থেকে নিয়ে যাবে। আর অ্যামাজনেও পাবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 9836327536, 9836327536। আচ্ছা, কই ফোন নাম্বারটা তো ওইখানে আছে প্রথম বইও পাতায়। আছে, হ্যাঁ, দেখেন। বইও আছে। দিলেই হয়ে যাবে।
এই যে ভাই স্ক্রিনশট করে নাও, ওই যে মোবাইল 9836, হ্যাঁ প্রকাশক কলকাতা ঠিক আছে। আর এই বই ছাপাতে অনেক খরচ হয়েছে, বিষয়টা একটু দেখবেন। হ্যাঁ মানিকদা তো লজ্জায় না না, আমার পাবলিশার না, আমি খুব কমার্শিয়াল, মানে আমার বই প্রচুর বিক্রি হয়। আমি না যাই হোক, মানে দেখুন মানুষ উপকৃত হবে, এটাই তো বড় কথা। হ্যাঁ, দোকান থেকে নেবে, যারা কিনতে পারবে না পিডিএফ পাঠিয়ে না, দেবে। যে প্রশ্নটা ছিল নাগরিকত্বের বিষয়টা, হ্যাঁ। তাহলে নাগরিকত্ব কি আলাদাভাবে অ্যাপ্লিকেশন করতে হবে? এখন আর করার সুযোগ নেই। এখন আর নেই? না, তাহলে কি আমরা নাগরিক নয়? আপনাকে নেই মানে তো আপনাকে নয়। এপারে নাও পারে, এই পারে যেই পারেরই হোক, এই পারেরই প্রশ্ন হোক। করছে একটা। যদি সংবিধান প্রকাশের আগে 5 বছর এখানে বাস করেন, তাহলে ন্যাচারালি আপনি নাগরিক। যদি 1948 সালের 19 জুলাইয়ের আগে থেকে বাস করেন, আপনি ন্যাচারালি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, ভিডিওটা শেয়ার করে দাও সবাই। যদি 1952 সালের পাসপোর্ট অ্যাক্ট, ফরেন অ্যাক্ট লাগু হয়েছে, পাসপোর্ট ভিসা নিয়ে এলেন, মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে এলেন, ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে আপনার নামটা নথিভুক্ত করলেন, তারপরে 1955 সালে নাগরিকত্ব আইন তৈরি হলো, আপনি বললেন আমাকে নাগরিকত্ব দাও, তাহলে 11 বছর পর বাই ন্যাচারালাইজেশন সিটিজেনশিপ পেলেন। এই দেখুন বলে দিয়েছে, এই যে বলে দিয়েছে এসআইআর এর ফর্ম এটা। এসআইআর ফর্মেট কি বলছে, যারা নিবন্ধীকরণ অবলিক স্বাভাবিকীকরণ মানে ন্যাচারালাইজেশন এটা আপনি নিজে ছাপিয়ে এনেছেন নাকি? ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন, এই দেখুন নাগরিকত্ব নিবন্ধীকরণের শংসাপত্র জমা করুন, জামাই গণনা ফর্মের তথ্যপত্র। পালাতে হবে সব, বুঝে গেল কথাটা? নাগরিকত্ব নাই। বুঝতে পেরেছেন গল্পটা? ফলে মানুষ ফাঁসবে জন্মগত নাগরিকত্বে। মানে অনেকে মনে করছে 50 থেকে 87 মধ্যে আমার না না, অনেকেই এই যে ধরুন তোমার 2002 এর লিস্টে নাম আছে, তোমার লাস্ট যা কি হবে জামাই? 2002 এর লিস্টের নাম না থাকলে কিচ্ছু যায় আসে না। না উনি হিন্দু, তাহলে বেঁচে যাবে। হিন্দু ফিন্দু বলে নয়, না আমি মুসলমান, আমাকে তো মারবে, আপনারও ভয় মোল্লা নেই। কাঠমোল্লা এরা ভালো, এই পারে বাড়ি কিন্তু তো? হিন্দুদের বাঁচবে তো। এই পারে বাড়ি আপনার পক্ষে এস্টাবলিশ করাটা কোনো কঠিন নয়। আপনি কি নাম জামাই তোমার? নাম বলো তো। হ্যাঁ? ও বাবা বেঁচে যাবে। হ্যাঁ ওদেরকে ওই মন্দিরে ডকুমেন্টস তো নেই, কি ডকুমেন্টস থাকবে? Document- যারা আমাদের বয়স ধরুন 55 বছর, তার আগে বাবা ঠাকুর দাদা, তাদের কিছু ডকুমেন্টস নেই। অবশ্যই ডকুমেন্ট সেটা আছে। কি প্রুফ আছে? হ্যাঁ, প্রুফ হচ্ছে ডকুমেন্টস কোথায়? কিছু তো নেই, আমার বাড়িতে নেই। আপনার কাছে নেই, গভর্নমেন্টের কাছে আছে। আমি কেন? উনি একজন শিক্ষক কিন্তু স্কুলে, উনি বলছেন নেই, কথাটা পয়েন্ট টু বি নোটেড। আমি টোটকা দিয়ে দিচ্ছি এখনই। আপনি গুগলে ঢুকবেন, লিগাসি ইনফরমেশন লিখবেন, লিগাসি ইনফরমেশন যদি এসআইআর এর জন্য বন্ধ না করে দেয়, তাহলে আপনার বাবা বা মা বা দাদু ঠাকুমারা কোনখানে বাড়ি ছিল তো জানেন, সেটা টিপবেন, দেখবেন হাসছে, বেরিয়ে যাবে ক্র্যাক করে। না না, উনার মতো শিক্ষিত মানুষ, মাস্টারমশাই মানুষ যদি বলে, এ তো লাখে একজন। তাহলে হ্যাঁ, এবার ভ্যান চালায়, রাজমিস্ত্রির কাজ করে, শেষ, কাঠমিস্ত্রির কাজ করে। স্বাধীনতার আগে আমাদের দেশে সবার ভোটাধিকার ছিল না। রোজগার যারা করতো, শিক্ষিত যারা ছিল, উচ্চ বর্ণর মানুষ, তারা ভোটাধিকার পেত। এসআইআর তো তাই 4.5 কোটি মিনিমাম বাতিল করবে পশ্চিমবঙ্গ থেকে। আপনি একজন লিখেছে হিন্দু মুসলমান কেন তোলা হচ্ছে, কেন তোলা বিশাল হবে না? গুপ্তা বাবু, হ্যাঁ, আপনি কি কোন জগতে আছেন? গোটা দুনিয়াতে হিন্দু মুসলমান চলছে, আর আমরা বাঁচানোর আলোচনা করছি, ওটাতে হিন্দু মুসলমান তোলা গেল। হ্যাঁ ডাইরেক্ট বলছে বড় বড় নেতারা যে মুসলমানকে ভাগা দেগা, ইয়ে করে দেগা, হিন্দুদের কিছু নেই হোগা, তো ওটা তো ওরা তুলছে, আমরা না। 99% লোক নেই। হ্যাঁ, আচ্ছা একটা মুসলমান আছে, উনার বয়স কত জিজ্ঞাসা করেন তো। আপনার আছে ভোটার লিস্টে নাম আছে? হ্যাঁ হ্যাঁ, 2002 আহ, চেহারাটা তো কোনো বানান ভুল টুল কিছু আছে? না, বানান ভুল আছে 52 সালে, আপনার 71 সালে যেটা আছে হ্যাঁ, ওটার সঙ্গে বর্তমান বানান ভুল আছে। আর 52টা 52টা নাম কি? 52টা আপনার বাবার দরকার। ওটা হচ্ছে 19 নাগরিকত্ব মানে সবসময় বাবা মা। কোনো মানুষ পৃথিবীতে আকাশ থেকে পড়ে না। যখনই দেখা যাবে তার 72 সালে নাম আছে, 52তে নেই, তখনই বুঝবে বাইরের থেকে এসেছে। যখনই দেখা যাবে যে তার রেশন কার্ডের নাম উঠেছে 30 বছর বয়সে, বাবার নাম মায়ের নাম পরে উঠেছে, পরে রেশন কার্ড পেয়েছে, আগে ছেলে পেয়ে গেছে, তখনই বুঝে নেবে সে বাইরে থেকে এসেছে। যখনই বুঝে যাবে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট একসঙ্গে 1 বছরে হয়েছে, তখনই বুঝে নেবে বাইরে থেকে এসেছে। আচ্ছা মানিকদা, লাস্ট এবং মুদ্রা কথা বলুন, মানুষ বাঁচবে কিভাবে? মানুষ বাঁচবেই, মানুষ বাঁচবে। তার কারণ হচ্ছে এই যে মানুষ, আমাদের চ্যানেলটা তো বেশিটা বাঙালিরা দেখছে, বাংলা বাঙালিরা ভারতবর্ষ স্বাধীন করেছে।
সুতরাং বাঙালি একত্রিত, এটা বিজেপি যে কৃতদাস বানাতে চাইছে বাঙালিকে, বাংলাকে শেষ করতে চাইছে, এটা উল্টো হয়ে যাবে। বাঙালি একত্রিত হয়ে যাবে, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন সব এখন তো হিন্দুরা মুসলমানকে একটা আলাদা গা ছমছমা ভাব এরকম সব টাইপ। কেটে যাবে। এসআইআর আসার পরে এই ভয়টা সবার, তো সব এক হয়ে যাবে। আর যারা পাড়াতে পাড়াতে বিজেপি গিরি করেছে এতদিন, পালানোর রাস্তা খুঁজে পাবে না। দেখবেন মানে কে কখন টিকিট কেটে পালাচ্ছে আপনি খুঁজে পাবেন না। না, অনেকে তো ভিডিও পোস্ট করে, ডুপ্লিকেট ভিডিও, মানে কবেকার ভিডিও, বলছে যে এসআর হচ্ছে সেই মুসলমানরা পালাচ্ছে। একটা ভিডিও দেখছি, হ্যাঁ একটা ভিডিওতে দেখছি শিয়ালদা স্টেশনের ভিড়, ছট পূজায় বাড়ি যাচ্ছে, হ্যাঁ। ওইটাকে মুসলমানরা পালাচ্ছে বলে পোস্ট করে দিয়েছে। মানে সত্যি সব। দেখুন একটা জিনিস, মুসলমানদের ধর্মের মধ্যে দান একটা মানে শরীয়তি আইনের অন্যতম, দান করা। হ্যাঁ, তো মুসলমানরা দেখবেন অনেক টাকা দিয়ে দেবে, চাঁদা তুলে ফান্ড তৈরি করে ফেলবে। যার কাগজ নেই তার মামলা ফামলা লড়ার জন্য মুসলমানরা লড়বে, যেটা হিন্দুদের মধ্যে এটা হবে। ইউনিটি নেই। ইউনিটি নেই। যদিও এখন পর্যন্ত, এরপরে তো কবর দেওয়ার মাটিই পাবে না, কারণ আইন হয়ে গেছে, সব চলে যাচ্ছে। হ্যাঁ, সেদিন বলছিলেন যে মুসলমানরা আর মাটি দিতে পারবে না, পুড়াতে হবে নাকি? হ্যাঁ, এটা হলো আরএসএস এর নীতিগত সিদ্ধান্ত। মুসলমান ধর্ম থাকবে না, ঘর ওয়াপসি হবে, এবং সেটা প্র্যাকটিক্যালি শুরু হয়ে গেছে। ওয়াকাফ আইনে সব কবরস্থান নিয়ে নিবে, মুসলমানের লোকজন মারা গেলে সমস্ত কবর- পুড়িয়ে দিতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। কবরস্থানই নাই তো মাটি দিবে কোথায়? হ্যাঁ, মাটি দেবে কোথায়? কারণ এখন এই তাহলে আমার বাবা আমার দাদু যদি মারা যায় তাহলে পুড়িয়ে দিতে হবে। ওসবের কোনো আবেগের জায়গা নেই, কারণ এটা মুসলমান আবেগ করা যাবে না, আন্দোলন করেনি। আবেগের ব্যাপার নেই। কে এক নেতা বলে দিল, বই পড়ে এসে বলে দিল আমরা জিতে গেছি, আর সবাই ঘুমিয়ে পড়লো, ব্যাস যা হবার তাই হয়ে গেছে। বহুবার চিৎকার করেছিলাম 6 মাস ধরে, শোনেনি কথা, ফলে আলটিমেট যা হবার হয়ে গেছে। ওইটা ওই যে সার্চিং করার এটা লিখে দিন, সব লিখে দেবো। সবার উপকারে লাগবে। পিডিএফ টা এটা আমার নিয়ে শুধু নিন। নয়। আর একবার আপনার নাম্বারটা বলে দিন দাদা। আমার please। নাম্বার হচ্ছে 9836327536। আমার বইটা কলকাতা প্রকাশন, বইটার নাম হচ্ছে মাস্টার, বইটা ধরুন তো একটু কথা, দেখাই। বইটা কি? নাগরিকত্বের সার কথা। এই যে এই যে এই যে লোকাল দোকান, বইয়ের দোকানে 1 2 3 4 গিয়ে বারবার অর্ডার দিন, ওরা হোলসেল মার্কেট থেকে নিয়ে যাবে। কলকাতা কলেজ স্ট্রিটের কফি হাউসের পিছনে দে বুক স্টোর এবং দাস বুক স্টোর ইত্যাদি দোকানগুলোতে পাওয়া যায়, অ্যামাজনে পাওয়া যায়। নাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করলে পিডিএফ আমি দিয়ে দেবো, কি বলুন তারপর। পিডিএফ দিয়ে দেবো। আর আমার দাদা একটা কথা বললেন যেটা মানুষের উপকার হবে, ভয় পাবেন না। এই পারের যাদের লোক জন্ম, মানে যারা ঘটি এপারের, তারা মরে গেলেও এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে। যদি বিরাট আন্দোলন হতো আমি বলতাম কেউ ফিল আপ করবে না, যেহেতু আন্দোলন করলো না তাহলে তার জন্য যার কাগজ আছে সে মরবে কেন? ঠিক। ফলে যদি 2000 তার মানে আপনি বলছেন যে মুসলমানরা সবাই যেন এসআইআর ফর্ম ফিল আপ করে। করে, যদি 2000 আচ্ছা, যারা বাইরে আছে তারাও যেন করে। হ্যাঁ, 2002 যদি নাম না থাকে কিচ্ছু যায় আসে না। 2002টা কোনো ফ্যাক্টর নয়। নাম না থাকলে, বানান ভুল থাকলে সব ম্যানেজ হবে, পরে লড়াই করে আমরা আদায় করব। কিন্তু উদ্বাস্তু ভাইরা যাদের পূর্বপুরুষ পাকিস্তান দেশভাগের পরে এসছে, তারা খুব জটিল অবস্থার মধ্যে পড়েছে, তারা দরকার পড়লে এই বইটা থেকে আইন কানুনগুলো বুঝে নেবে। ভাই এই বইটা পড়বেন ভাই। হ্যাঁ, ও বইটা থেকে বুঝে নেবে, তারপরে শেষের দিকে সই করবে। তার আগে হুলুস তুলুস ঘটে যাবে, তার আগে যখন জানাজানি হবে অনেক বড় ঘটনা ঘটে যাবে, এবং এই উদ্বাস্তু ভাইদেরকে বাঁচাবে মুসলমানরা। এর বাইরে কিছু হয় না। কারণ যারা আরব দুনিয়া থেকে এসেছিল মুসলমানরা, এইসব বড় বড় নেতারা, এরা ওয়াকফ ধ্বংস করেই দিল। মামলায় হেরে গিয়ে, মামলাটা ভুলভাল লিখেছে, হেরে যাওয়ার পর মাস্টার মশাই, বলেনি। তাহলে ওই আপনার কি ওটা জানতে চাইছিলেন, জেনে নিন। ওই নাগরিক যে আমাদের বাবা ঠাকুরদা ছিল, গুগলে কি সার্চ করলে পাওয়া যাবে? লিগাসি ইনফরমেশন, একটু লিখে করে দিন, বুঝলে করে দিন। লিগাসি ইনফরমেশন। লিগাসি ইনফরমেশন, একটা মাস্টারমশাই যদি বলছে যে এই লিগাসি ইনফরমেশন। হ্যাঁ, এটা তো কত আগে থেকে আমি বলছি, এইটার সার্টিফাইড কপি তুলতে তো। কোমরে মানে গলায় বুকে যদি পা দিয়ে না চাপ দেয়, কথা শুনতে চাইবে মানুষ। এখন তো শুনতে বাধ্য, এখন আর কিছু করেন, এখন বাবা বলছে। হ্যাঁ? মতুয়ারা আগে আমাকে বলতো সুরে বাচ্চা,
আমি বাঁচানোর জন্য আমরা কয়েকজন শান্তনু ঠাকুর গোপনে ফোন করে জানবে, অসীম সরকার চুপি চুপি জানবে, সব নেতাগুলো সব জানে কত কোটি মানুষ শেষ করবে, ওদের আগে থেকে প্ল্যান। প্রথমে ওরা আমাকে সুরের বাচ্চা বলতো, এখন ভগবান ভগবান বলে। প্রথমে মুসলমানরা আমাদেরকে দাদা ভগবান বলতো, এখন কিছু মুসলমান, আমি নাম বলছি না যেহেতু এখানে কিছু মুসলমান সারাদিন গালাগালি দেয়, ওরা আবার কিছুদিন পর বাবা বাবা বলবে। আচ্ছা, মানিক বাবা। হ্যাঁ, বাবা দাদা কাকা কিছু নয়, আমরা ফেলুরাম। না আপনি বাবা হতে এসছেন না ভগবান হতে এসছেন, আমি আপনি জিরো হয়ে মানুষ। গেছি। আমি মানুষ বাঁচাতে এসছি, তাই আমি তো? মানুষ বাঁচাতে পারিনি, আমি জিরো, আমি হতাশ। আমি একটা হরিদাস পাল। আমি 5 বছর 7 বছর ধরে বই লিখেছি, টিভিতে বলেছি, সিনেমা করেছি, জানিয়েছি, এই করেছি, গবেষণা ওই করেছেন, বেকার। গবেষণা করেছি, সব বেকার হয়ে গেছে। মানুষ নেয়নি। মানুষ দেয়নি, বাঙালিকে বাঁচানো যায়নি। তবে কিছুটা আনন্দ আছে, নেতা মন্ত্রী এমএলএ এমপিরা আগে যাবে। হুম? নেতা অধীর চৌধুরী, আচ্ছা, তাহলে তো কংগ্রেসটাই সুজন উঠে যাবে চক্রবর্তী। বাবা। সুজন চক্রবর্তী, সুজন চক্রবর্তী বদমাইশটা, ও সব জানে, জেনে বলেনি। আমি মোহাম্মদ সেলিমের সঙ্গে 5 দিন মিটিং করেছি, আমার বন্ধু স্থানীয় লোক। শুধু মোহাম্মদ সেলিম রাজি, কিন্তু ওর পার্টির লোক বলবে না। ওদের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে পুনর্বাসন চাই, কিন্তু নাগরিকত্ব চায় না, আর উদ্বাস্তুদের কাছে ভোট নেবে। আচ্ছা, বুঝতে পেরেছ? উদ্বাস্তুদের কাছে ভোট নিয়ে 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 ওরা সরকার করলো, যেই বিপদ হয়ে গেল ওরা কেটে পড়লো। এখন ওরা- তাহলে আমাদের চন্দনের নাম আছে কি এসআইআর এ? হ্যাঁ, হ্যাঁ নাম আছে, না 2002 সালে নাম আছে। তোর রে, তোরা তো বেঁচে গেলি রে, আমরা কি করব? মোল্লা কাঠ মোল্লা গুলা, হ্যাঁ রাখি তোর আছে? স্যার বাবা মায়ের আর হাজবেন্ডের আছে। তাহলে লড়াই করতে হবে। হ্যাঁ, বাবা মা আর হাজবেন্ডের আছে, তোর নাই? স্যার 2002 সালে আমার হয়নি তো। যা যা যা, কি হবে? তাহলে লড়াই করতে হবে সবাই মিলে। 2000 নাগরিকত্ব, মানুষ তখন এজ হয়নি। নাগরিকত্ব নিয়ে লড়াই করতে হবে, কেউ ভয় পেলে হবে না। তাই না? হ্যাঁ, জামাই কি হবে? সব ঠিক হয়ে যাবে, হ্যাঁ, সব ঠিক হবে, সব কি করে ঠিক হবে? এই বলছে সব সিএ, জিরো। স্যার সিএ বলছে, সিএ তে যখন ফর্ম ফিল আপ করবে তখন ফার্স্টেই তো লিখবে যে আমি বাংলাদেশ থেকে এসেছি, নাগরিকত্ব কেটে যাবে, তার মধ্যে দিয়ে প্যান কার্ড, আধার কার্ড, লক্ষ্মীর ভান্ডার সব বন্ধ হয়ে যাবে। আমার তো আশ্রয় চাই, আমার কাগজ আমি তো মানে আশ্রয়ই চাই। কেটে গেল সব। হ্যাঁ, ফিল আপ করা মানে? ওইগুলো নাগরিকত্ব কেটে ভোটার কার্ড না Legacy ফার্স্টে তো বলে দেবে বাংলাদেশে। হ্যাঁ, পেয়ে যাবেন। লিগাসি ইনফরমেশন 1952 বেরোবে, 52 থেকে 71, 52টা দাদু ঠাকুমার দেখবেন, ওটাকে download আচ্ছা, যাই হোক, অনেকক্ষণ আমরা বিশিষ্ট লেখক এবং গবেষক মানিকদার শুনলাম আলোচনা। আমার সাথে আমার মাস্টারমশাই ছিল দুলাল বাবু, সুকায়েত বাবু তিনি ছিলেন, আমার জামাইকে আপনাদেরকে দেখালাম। আমি নর্মালি ভিডিওতে সকলকে দেখাই না, কিন্তু আজকে সকলকে দেখালাম এই কারণে মানুষ যেন সচেতন হয়। মানে সচেতন হওয়ার জন্য এই জামাইয়ের সাথে কথা বললাম, চন্দনের সাথে কথা বললাম, মাস্টারমশাইদের সাথে কথা বললাম। সবশেষ একটাই কথা বলবো, সচেতন থাকতে হবে আর একটু সজাগ থাকতে হবে। বিষয়টা হলো কে, আপনি যদি বিপদে পড়েন তাহলে আপনার বিপদটা, মানে ওই যে বলে না গরুর শিং নিজেকেই বইতে হয়, গরুর শিং, ওকে দেখে আমরা যে গরু দুটো মাথায় শিং আছে এত বড় বড়, তাহলে গরুকে নিজের শিংটা নিজেই বইতে হবে, তাই তো? বিপদে পড়ে গেলে আপনাকে আপনার বিপদ থেকে বাঁচতে হবে, তাই তো? একদম তাই। হ্যাঁ, হ্যাঁ, আর শেষ কথা হচ্ছে SIR অনলি ফর ভারতীয়দের জন্য, আর CAA অনলি ফর যারা ভারতীয় নয়, ভারতীয় হতে হবে তাদের জন্য। কিন্তু যা কঠিন ব্যাপার, তাতে ভারতীয় হওয়া খুব কঠিন, খুব কঠিন। সবাইকে ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ করছি, যারা যারা দেখছে। লাস্ট প্রশ্ন, এই যে এসআইআর বলছেন, সিএ বলছেন, তাতে করে তো 4 কোটির মতো বলছেন, 4 কোটির বেশি। আমি ভয়ে Something, যাই হোক। বলছি। হ্যাঁ, ভয়ে 4 কোটি ওনারা বলছে। তাহলে তো এই বিধানসভায় ভোট দিতে পারবেন না কামিং। ভোট আবার কি, ওনাদের ভোটার কার্ড, প্যান কার্ড, সে নাগরিক অধিকার গুলো না পেলে কি হবে? আজকে ভোটার, আমি বলছি মাস্টার সাহেব, আমি বলে দিই মাস্টার সাহেব, হ্যাঁ। আজকে আসামের ধুবড়ি থেকে এসেছিল আমার ক্লায়েন্ট, তার মায়ের ভোটার লিস্ট যেমন নর্মালি এই ভোটার লিস্ট যেমন আমরা দেখি তেমনি আসামের সেম বের করলো, ওইখানে ওর মায়ের সামনে শুধু ডি লেখা আছে, বাস এইটুকুই লেখা ছিল। কি মানে ডাউটফুল, হ্যাঁ, doubtful। এবার তাকে প্রমাণ করতে হবে যে আমি আর citizen। 6 বছর ধরে মামলা চলছে, এখনো কিছু করতে পারছে না। না, প্রশ্ন তাহলে কি ওদের ভোটার কার্ড ইলিগেল এগুলো হয়ে যাবে নাকি? দেখুন, যে নাগরিক নয়
তার ভোটার কার্ড থাকবে কি করে? সংবিধানে 326 না কি তাহলে বলেছে? যখন ভোটার কার্ড গুলো দিয়েছিল তখন দেখেনি কেন? প্রশ্ন এইটা আপনি যেটা বললেন এটা দারুণ প্রশ্ন, এর মতো ভালো কথা আর হয় না। আর এইটাই তো আমরা কোটি কোটি লোক, তো আমরা তো একত্রিত হইনি। তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে, যদি ডাউটফুল ভোটার নিয়ে বিধানসভা লোকসভা সব গঠিত হলো, হ্যাঁ। তাহলে তারাও তো ভুয়ো। হ্যাঁ, তাহলে আমরা তো বলাই- ওই জন্যই তো আন্দোলন করতে হবে। এই যে কিন্তু ভাইটাল জিনিস, এ প্রধানমন্ত্রী তো কোনো মূল্য হ্যাঁ, নেই। এই যে কথাগুলো আমরা বিজয়টা করছি এইটার জন্য তো। 2024-এ যে অবৈধ ভোট নিল, তাহলে মোদিও তো অবৈধ প্রধানমন্ত্রী। এ তো অবৈধ সেই ভোটটা তো প্রধানমন্ত্রী। অবৈধ। হ্যাঁ, তুমি না এখন না এসে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাই সব অবৈধ। সবই তো অবৈধ। হ্যাঁ, কিন্তু আমরা টুক করে বললে তো হবে না। ওদের মিলিটারি আছে, পুলিশ আছে, শুভেন্দু আছে, বেইমান আছে, হেলিকপ্টার আছে, অসীম সরকার আছে, কুত্তা আছে, বিড়াল আছে, আর আমাদের দাড়ি, আমরা টাক আর আমার দাড়ি, আর আমাদের কিছু কিছু আর কিছুই নেই। আমরা একত্রিত হইনি। আমরা একত্রিত হলে ভয় পালাবে, সেইটার জন্য তো আমি যেটা বলছি ওটাই তো আসল কথা। অবাক লাগছে কিন্তু। অবাক লাগলে কিছু করার নেই। ইলিগেল ভয় খাইয়ে ভোটার দিলেন। কার্ড, আধার কার্ড দিয়ে, ভয় খাইয়ে দিলেন। না না, এটা স্বাভাবিক জিনিস। এটা reality, এটা ভয় খেলে ভয় খাওয়ার কি আছে? তুই কি আজকে নতুন নাকি? হঠাৎ জন্মালি নাকি? চাকরি- এতদিন ধরে যে সমস্ত চলছে। শিক্ষকদের চাকরি গেল, মানে যে সমস্ত শিক্ষকদের চাকরি গেল, হ্যাঁ, তারা ইলিগেল বলে তাদের এগুলো এত চাকরি চলছে, গেল। হুঁশ তাহলে নাই মন্ত্রী পিছনে? জেলে যাবে না। একদম তাই। এটা আজকে নিয়ে ভয় যাচ্ছিস? করতে- চাকরি যদি ইলিগেল ভাবে হওয়ার ফলে চাকরি যায়, হ্যাঁ, তা মন্ত্রীদের কেন যাবে না? না যাবে তো, মন্ত্রীদেরও যাবে। দারুণ কথা বলেছে মাস্টারমশাই। হ্যাঁ, পয়েন্টের কথা বলেছে। সবাই যাবে। হ্যাঁ, ইলিগাল ভাবে চাকরি যদি কোর্টের রায়ে অবৈধকে বাতিল করে দেয়, ঘরে ঢুকে দেয়, তাহলে মন্ত্রীরা কেন ইলিগেল হয়ে তাদের বাতিল হওয়া উচিত? অবশ্যই হওয়া উচিত, তাদেরকে বাতিল করতে হবে। এটা অদ্ভুত জিনিস। এই যে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা চলছে না, এই ঠিক আছে দাদা, হ্যাঁ, লাইভটা শেষ করছি মানে। ঠিক আছে, ওকে।